উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যে গাড়োয়াল হিমালয়ের বুকে অবস্থিত আছে এমন এক জায়গা যা মুনি ঋষিদের এবং মন্দিরের জন্য বিখ্যাত। গঙ্গার তীরে অবস্থিত বিশ্বের যোগ রাজধানী। তবে অধুনা শহর বিভিন্ন অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত। তাহলে চলুন আজ একসাথে ঘুরে আসি শতাব্দী প্রাচীন ঋষিকেশ থেকে। নমস্কার, আমি অভিক, আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি আছি এমন এক শহরে, যে শহর ঋষি এবং মুনিদের আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। চলুন আজকে একসঙ্গে ঘুরি ঋষিকেশ শহর। কোনো জায়গা ঘোরার আগে জানতে হবে ওখানে পৌঁছাবেন কিভাবে। হাওড়া থেকে ঋষিকেশ সরাসরি যাওয়ার জন্য আছে 1309 আপ দুন এক্সপ্রেস। সময় লাগে মোটামুটি 35 ঘন্টা মতো। এছাড়া আপনারা ভায়া দিল্লি হয়েও ঋষিকেশ পৌঁছাতে পারেন। তাতে ট্রেনের অপশান কিন্তু অনেকটাই বেশি। যদি আপনারা বিমান পথে যেতে চান তাহলে আপনার পৌঁছাতে হবে দেরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্টে। সেখান থেকে গাড়িতে 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনারা পৌঁছাতে পারবেন ঋষিকেশে। তবে আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ বাসে করে গিয়েছিলাম, আর দিনে দিনে ঋষিকেশ ঘুরে আবার হরিদ্বারে ট্রেনে করে ফিরেছিলাম। হরিদ্বারের বাস স্ট্যান্ড থেকে বাসে করে এসছি ঋষিকেশ বাস স্ট্যান্ডে। ভাড়া পড়েছে 68 টাকা করে, কিন্তু সুবিধা এটাই, এখানে কিন্তু ইউপিআইতে টিকিট কাটা যায়, সিঙ্গেল করে টিকিট কাটতে হয়। ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে 20 টাকা করে মাথাপিছু পার প্যাসেঞ্জার দিয়ে আমরা এই মুহূর্তে এসেছি নীলকণ্ঠ মহাদেবে যাওয়ার গাড়ি যেখান থেকে পাওয়া যায়, শেয়ার গাড়ি, সেইগুলো ধরার জন্য। তবে তার আগে একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে অর্ডার দেওয়া হয়েছে চা, স্যান্ডউইচ আর ম্যাগি। এরকম 4 পিস স্যান্ডউইচ দিয়েছে, টোটালের দাম নাকি 90 টাকা। যাই হোক, খেতে কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই খেতে। খাওয়া দাওয়া করে প্রথমেই বেরোলাম এখানকার মোস্ট অ্যাট্রাকটিভ স্পট নীলকণ্ঠ মহাদেবের দর্শনে। মোস্ট অ্যাট্রাকটিভ স্পট বলার কারণ জায়গাটা পাহাড়ের উপরে অবস্থিত। চারপাশে শুধু সবুজ আর সবুজ, পথের সৌন্দর্যও নয়নাভিরাম। আর এখানে পৌঁছানোর জন্য আপনাকে মাথাপিছু 250 টাকা করে যাতায়াতের জন্য খরচা করতে হবে। মোট গাড়িতে 10 জন যায়। আপনারা চাইলে 3 জন বা 4 জন হলেও যদি 2500 টাকা পেমেন্ট করে দেন তাহলে আপনাদেরকে নিয়েও গাড়ি চলে যাবে। ঋষিকেশ থেকে 32 কিলোমিটার রাস্তা পেরিয়ে এই মুহূর্তে পৌঁছেছি নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের সামনে। আচ্ছা, এই যে বাঁদিকে জায়গাটা, এই জায়গাটা অবধি হচ্ছে প্রাইভেট গাড়ির পার্কিং। আর যদি কমার্শিয়াল নাম্বার প্লেটের গাড়ি হয় তাহলে কিন্তু আপনাকে বেশ খানিকটা আগে নামাবে, ওখান থেকে হেঁটে আসতে হবে। মন্দিরটা মাটি থেকে 1550 মিটার উচ্চতায় অবস্থিত, তাই আসার জন্য বেস্ট উপায় হচ্ছে হয় 4 চাকা গাড়ি বা স্কুটি বা বাইক। 3 চাকা অটো ফটো টোটো এসব কিন্তু কিছু এখানে মন্দিরে আসে না। মন্দিরে ঢোকার আগে ডালার বিভিন্ন রকম দোকান আছে। ডালার দাম 20 টাকা থেকে শুরু, 50 টাকা অবধি। এর উপর আপনি উঠতে চাইলে উঠতেই পারেন, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু সাধারণ মানুষের জন্য 20 থেকে 50। দেখুন, ইখের জুস খাচ্ছি, ইখের জুস। শুধু সিঁড়ি আর সিঁড়ি, কত উঁচুতে যে মহাদেব বসে আছে ভগবান জানে। প্রচুর লাইন, প্রচুর লাইন। এইখানে সমুদ্র মন্থনের ফলে যে গড়ল উঠেছিল সেটা পান করার পর মহাদেব নীলকণ্ঠ হিসেবে পরিচিত হন, সেটা তো আমরা সবাই জানি। মানে সেই বিষ পান করার পর সেই বিষের এফেক্ট কাটানোর জন্য
এইখানে পাঁচপানি বৃক্ষের তলায় বসে উনি 60,000 বছর ধরে ধ্যান করেছিলেন এবং তার থেকে কিন্তু এই জায়গাটা ফেমাস হয়েছে নীলকণ্ঠ মহাদেবের মন্দির হিসাবে। এই মন্দিরে প্রচুর ভিড় থাকলেও এত সুন্দর ভালো সিস্টেম যে খুব একটা সময় কিন্তু আপনার লাগবে না দর্শন করার জন্য বা পুজো দেওয়ার জন্য। নীলকণ্ঠ মহাদেবের মন্দির ঘুরে নিয়ে এবারে আমরা বেরোলাম ঋষিকেশের লোকাল সাইট সিইংয়ে। ঋষিকেশে হয় মানুষ অ্যাডভেঞ্চার করতে আসে, যেমন বাঞ্জি জাম্পিং, রিভার রাফটিং বা অন্য কোনো রকম ট্রেকিংগুলো, কিন্তু আমরা এই মুহূর্তে সেগুলো কিছু করছি না। তার কারণ হচ্ছে কদিন আগেই আন্দামান সিরিজে আমরা স্কুবা ডাইভিং করেছি, স্নরকেলিং করেছি, সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। যারা দেখেননি তার জন্য লিঙ্ক দেওয়া রইল ওপরের আই বাটনের ডিসক্রিপশান বক্সে। অথবা ট্রেকিং করতে আসে, কিন্তু আমরা ট্রেকিংও এবার করবো না, তার কারণ কদিন আগে কেদারনাথ যাত্রা বা বসুধারা আমরা গেছি, তো ন্যাচারালি এই পার্টগুলো এবার করছি না। বাকি যে পার্টটা থাকে ঋষিকেশে সেটা হচ্ছে আধ্যাত্মিক বিভিন্ন রকম স্থান ঘোরা, যেমন লক্ষ্মণঝুলা, ত্রিবেণী সঙ্গম বা বিভিন্ন মন্দিরগুলো ঘোরা। এবারে কিন্তু আমরা ঋষিকেশে ওই পার্টটাই ঘুরে দেখব। আমরা এবার ঋষিকেশ শহর ঘুরতে বেরিয়েছি। তো ঘোরার জন্য এদের এখানে আপনি হেঁটেও ঘুরতে পারেন বা অটো বুক করেও ঘুরতে পারেন। তো 3 ধরনের প্যাকেজ আছে, একটা হচ্ছে 730 টাকার প্যাকেজ, একটা হচ্ছে 1030 টাকার প্যাকেজ, আর একটা হচ্ছে 2030 টাকার প্যাকেজ। যাই হোক, এই মুহূর্তে আমরা এসেছি ঘুরতে বেরিয়ে প্রথম ত্রিবেণী সঙ্গমে। এই সঙ্গমে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3 নদীর কিন্তু মিলন হয়েছে। চলুন ঘুরে নিই সঙ্গমটা। আর এখানেও কিন্তু সন্ধেবেলায় গঙ্গা আরতি হয়, যেটা কিন্তু একদম দেখার মতো। ঋষিকেশে এখন যা গরম, তারপর এখানকার এই ঠান্ডা জলে আপনার প্রাণ শান্ত হয়ে যাবে। মন্দিরনগরী ঋষিকেশে আমাদের ভ্রমণ চলছে। এই মুহূর্তে আমরা আছি ঋষিকেশ শ্রী নারায়ণ ভগবান ভরতজি মহারাজের মন্দিরে। অসম্ভব সুন্দর আর্কিটেকচার এই মন্দিরের। মন্দিরের মিউজিয়াম যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটাও কিন্তু দেখার মতো। আর ভিতরে একটা জিনিস আমি যেটা কোনোদিন দেখিনি বা এটা সম্পর্কে আমি জানতাম না, সেটা হচ্ছে যন্ত্র সম্পর্কে। যন্ত্র দেবী মহালক্ষ্মীর ইন্ডিকেট করে, মহালক্ষ্মীকে ইন্ডিকেট করে। বিষ্ণু স্কন্ধ পুরাণে কেদারনাথজির যেখানে বর্ণনা আছে সেখানে কিন্তু এই যন্ত্রের কথা উল্লেখ করা আছে, যতটুকু আমি এখানে এসে পড়লাম আর কি। ভীষণ ভালো লাগবে, মানে আমার তো ডেফিনেটলি ভালো লেগেছে। যারা দেবভূমি, ঠাকুর এই ব্যাপারগুলোকে ভালোবাসেন তাদের কিন্তু ডেফিনেটলি ভালো লাগা উচিত। এই মন্দিরের মিউজিয়ামে বিভিন্ন রকম প্রাচীন মূর্তি সংরক্ষণ করে রাখা আছে, সেগুলো কিন্তু এখানে এলে আপনারা কখনোই দেখতে ভুলবেন না। যেমন ধরুন 12শ শতাব্দীর মূর্তি, বলরাম এনগ্রেভড অন স্টোন, ঠিক আছে। দ্বিতীয় শতকের মহাদেবের মূর্তি কিছুটা ভেঙে গেছে, বাট সেটা প্রিজার্ভ করে রাখা আছে। আর যদি মনে হয় 5ম শতকের ইট দেখতে কীরকম ছিল সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি, সবটাই এখানে আছে। শ্রী নারায়ণ ভগবান ভরতজির মন্দিরের সংলগ্ন আছে শিব মন্দির এবং সংস্কৃত অধ্যয়নের স্কুল। যারা সংস্কৃত শিক্ষা লাভ করতে যান তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। তবে ওই ব্রাহ্মণদের ক্ষেত্রে এটা একটা অগ্রাধিকার থাকে এখানে, এটা একটা ব্যাপার। ঋষিকেশে অফ সিজন অন সিজন বলে কিছু হয় না। তবে 6 মাস যে সময় 4 ধাম যাত্রা হয় সে সময় কিন্তু ট্যুরিস্ট একটু বেশি থাকে। আর আশা করি আমাদের 4 ধাম না, আমরা তো 2 ধাম করেছি, সেই 2 ধাম মানে কেদারনাথজি এবং বদ্রীনাথজির যাত্রার এক্সপিরিয়েন্স আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে।
শ্রী নারায়ণ ভগবান ভরতজির মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তৃতীয় স্পট চন্দনেশ্বর মহাদেবের মন্দিরে, চলুন। আমি এই মুহূর্তে এসেছি চন্দনেশ্বর মহাদেবের মন্দিরে। এই সেই স্থান যেখানে চাঁদ মহাদেবের উপাসনা করেছিলেন এবং উপাসনা করে পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। যদিও ঘটনাটা আমি জানতাম যে এটা সোমনাথে হয়েছিল। আমার যারা সোমনাথের ভিডিও দেখেছেন তাদের সেখানে আমি এই কথাটা বলেছি, কিন্তু এটা আমার কাছে সম্পূর্ণ নতুন। আমি জানি না কোন সময় চাঁদ এখানে উপাসনা করেছিলেন আর কোন সময় উনি সোমনাথে উপাসনা করেছিলেন। যদি কেউ জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, এটা আমার জানার খুব আগ্রহ রইল। পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য তিরুমালা বালাজির মন্দিরের সামনে। মন্দিরের ভিতরের আর্কিটেকচার তো নো ডাউট দেখার মতো। আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিই, এই মন্দিরের কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভাইস প্রেসিডেন্ট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর যে কোনো বিষ্ণু মন্দিরের কিছু ফিচার্স থাকে, তার মধ্যে সব থেকে বড় জিনিস যেটা পুরীর মন্দিরে অনেক দূর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে একদম কাছ থেকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে গরুস্তম্ভ। গরুস্তম্ভ মানেই কিন্তু বিষ্ণু মন্দির হতে হবে, এটা একদম মানে বাধা ধরা জিনিস। দক্ষিণ ভারতীয় মন্দিরগুলো ঠিক যেরকম আর্কিটেকচারে তৈরি হয়, মানে দ্রাবিড়ীয় আর্কিটেকচারে, ঠিক এই মন্দিরও কিন্তু একই রকম আর্কিটেকচারে তৈরি। আর ভিতরে একটা এত সুন্দর গন্ধ, ধূপ কর্পূর সমস্ত কিছু মিক্স হয়ে, মানে দিল খুশ হয়ে যাওয়ার জিনিস। তিরুমালা বালাজির মন্দিরের পাশেই আছে দক্ষিণ ভারতীয় স্থাপত্যে তৈরি বা দ্রাবিড়ীয় স্থাপত্যে তৈরি তিরুমালা শিব মন্দির। এই মন্দিরে থাকার জন্য কিন্তু একটা গেস্ট হাউস আছে, সেক্ষেত্রে আপনাকে এই মন্দিরে এসে কথা বলতে হবে। কথা বললে যদি অ্যাভেলেবেল থাকে তবেই ওনারা আপনাদেরকে অ্যাকোমোডেশন দেবেন। সকাল থেকে শরীরটা খুব একটা ঠিক ছিল না, যে কারণে লস্যি দুবার খেয়েছি, এছাড়া কিছু খাওয়া হয়নি। বাট বিকেলবেলা শরীরটা এবারে এখন ঠিক লাগছে, 1 কাপ চা দিয়ে ওই জন্য শুরু করলাম। চা পান করে বেরিয়ে পড়লাম ঋষিকেশের আইকনিক রামঝুলার দিকে। ঋষিকেশের ভ্রমণটা না দুভাবে স্টার্ট করা যায়, হয় আপনি রামঝুলা দিয়ে স্টার্ট করে জানকী ঝুলা শেষ করতে পারেন, বা জানকী ঝুলা দিয়ে স্টার্ট করে রামঝুলা শেষ করতে পারেন। আমি কিন্তু স্টার্ট করছি রামঝুলা দিয়ে। ঋষিকেশে মা গঙ্গার উপর মোট 3টে ঝোলা আছে, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা এবং জানকী ঝুলা। লক্ষ্মণ ঝুলা সব থেকে জনপ্রিয়, কিন্তু কোভিডের পর থেকে ব্রিজের রিকনস্ট্রাকশনের কাজের জন্য এই মুহূর্তে লক্ষ্মণ ঝুলা বন্ধ করা আছে। 450 ফিট লম্বা এই ঝুলন্ত ব্রিজ শিবানন্দনগরের সঙ্গে স্বর্গাশ্রমকে সংযুক্ত করেছে। तीर्थनगरी ऋषिकेश में आप सबका हार्दिक स्वागत है। যেহেতু ঋষিকেশকে যোগনগরী বলা হয়, তাই এখানে অসংখ্য আশ্রম আছে। আর এই আশ্রমগুলোতে পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু এই 3টে বিখ্যাত ঝুলা, জানকী ঝুলা, লক্ষ্মণ ঝুলা এবং রামঝুলা, এই পেরিয়েই কিন্তু যেতে হবে। রামঝুলা পেরোনোর পরেই ঋষিকেশের সব থেকে ফেমাস জিনিস, ঋষিকেশের এবার থেকে গঙ্গার একের পর এক ঘাটগুলো শুরু হয়ে যাচ্ছে। সময় কাটাবার জন্য বিকেলবেলায় এই জায়গাটা কিন্তু আইডিয়াল, আর সকালের জন্য অবশ্যই চান করার জন্য। চলুন এবারে আপনাদেরকে এখানকার কিছু আশ্রম ঘুরিয়ে দেখাই। বাবা কালীকুমড়ির আশ্রম থেকে বেরোনোর পরেই
শুরু হলো মুষলধারে বৃষ্টি। আর সেই সুযোগে আমরা ঢুকে পড়লাম ঋষিকেশের বিখ্যাত চটিবালা রেস্টুরেন্টে। চটিবালায় আমরা সিঙ্গাড়া আর কচুরি এই দুটো জিনিস অর্ডার করেছি। প্রত্যেকটা দামই হচ্ছে, চাটনি দিয়ে নিলে হচ্ছে 25 টাকা করে, আর যদি ছোলে দিয়ে দেন তাহলে 45 টাকা করে। এখানে যেটা মিল দেখলাম থালি যেটা, সেটা 375 টাকা দাম, কিন্তু ফিক্সড অ্যামাউন্ট, মানে আপনি যদি পরে ভাত ডাল বা কোনো কিছু চান সেটা আলাদা চার্জ দেবেন। প্রাইস কিন্তু অনেকটাই বেশি। টেস্ট ঠিকঠাকই আছে, 25 টাকা দিতে কিন্তু খুব একটা গায়ে লাগবে না। বৃষ্টিতে ভিজতে ভিজতে পৌঁছে গেলাম গীতা ভবনের সামনে। পাহাড়ের পাদদেশের ওয়েদার, কখন মেঘলা, কখন রোদ্দুর, কখন বৃষ্টি কেউ নিজেও জানে না। গঙ্গার পাড়ে গাছগাছালিতে ভরা খুবই মনোরম পরিবেশ এই গীতা ভবনের। আপনারা যদি গীতা ভবনে থাকতে চান তাহলে কিন্তু আপনারা থাকতেই পারেন। সেক্ষেত্রে এখানকার অফিসে এসে আপনাদের অতিথিশালার ব্যাপারে কথা বলতে হবে। সময় সময়ে বৃষ্টি যেন মুষলধারে বেড়ে চলেছে। রামঝুলা থেকে খানিকটা আগে আসার পর থেকে কিন্তু এই বৃষ্টির দাপটে পড়েছে। জানকীঝুলা কখন পৌঁছায় এটা একটা দেখার বিষয়, কারণ ফিরে কিন্তু স্টেশন যাব, ট্রেন ধরব। বৃষ্টির দাপট উপেক্ষা করে আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য পরমার্থ নিকেতন আশ্রম দর্শন করার জন্য। কিন্তু পরমার্থ নিকেতনে পৌঁছে খানিকটা ভেতরে ঢুকতেই আকাশ ভেঙে আবার বৃষ্টি শুরু হলো। তাই আর বাকিটা না ঘুরেই আমরা দৌড়ালাম জানকীঝুলার উদ্দেশ্যে। মুষলধারে বৃষ্টির কারণে জানকীঝুলা প্রায় ফাঁকাই পেয়েছিলাম। ব্রিজে কিন্তু এখানে 3টে লেন আছে। এর মধ্যে মাঝের লেনটা হচ্ছে পথচারীদের যাতায়াতের জন্য, আর বাকি 2টো লেন হচ্ছে বাইক বা সাইকেলের চলাচলের জন্য। এই পাহাড়ি এলাকায় আমি যে ভুলটা করেছি সেটা কিন্তু আপনারা কখনোই করবেন না। এখানে যাতায়াতের সময় সবসময় একটা ছাতা বা বর্ষাতি সঙ্গে রাখবেন। অবশেষে পৌঁছালাম ঋষিকেশ স্টেশনের সামনে। আর এখান থেকে আমরা ট্রেনে করে আজকে হরিদ্বার যাব। এসছিলাম কিন্তু হরিদ্বার থেকে বাই বাসে, আর এবারে ট্রেনে করে ফেরা। আজকের যাত্রাপথে ঋষিকেশ থেকে হরিদ্বার অবধি আমাদের ট্রেনে ভাড়া পড়েছিল মাথাপিছু 10 টাকা। আমরা ইউটিএসের মাধ্যমে টিকিট কেটে নিয়েছিলাম। ঋষিকেশের এই স্টেশনটাতে, মানে এটা হচ্ছে পুরনো স্টেশন। ঋষিকেশে 2টো প্ল্যাটফর্ম আছে। একটা হচ্ছে এইটা ঋষিকেশ RKSH এর কোড, আরেকটা হচ্ছে যোগনগরী ঋষিকেশ YNRK যার রেলওয়ে কোড। তো এটা হচ্ছে পুরনো প্ল্যাটফর্ম। এটা প্রথমবার এলাম, মানে ঋষিকেশের প্ল্যাটফর্মে আমি প্রথমবারই এলাম। প্ল্যাটফর্মটা কিন্তু পাহাড়ের কোলে খুব সুন্দর সাজানো গোছানো। যারা কাঠগুদাম স্টেশনে গেছেন, কাঠগুদাম স্টেশনে যেরকম ভিউ দেখতে পাওয়া যায় ঠিক সেরকমই মোটামুটি একই রকম ভিউ কিন্তু এই ঋষিকেশ স্টেশনে। এখান থেকে হরিদ্বার 22 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে ট্রেনে 1 ঘন্টা 5 মিনিট। আর এই মাঝে মোট 3টে ইন্টারমিডিয়েট স্টেশন আছে। ঘড়িতে কাঁটায় কাঁটায় সন্ধ্যে 6:25। ঋষিকেশ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো ঋষিকেশ থেকে হরিদ্বারগামী প্যাসেঞ্জার ট্রেন। একদিনের ঋষিকেশ ভ্রমণ এখানেই শেষ করছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আপনারা যদি আন্দামানে আমাদের স্কুবা ডাইভিংয়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা জানতে চান তাহলে বাঁ দিকের ভিডিওতে ক্লিক করবেন। আর যদি বদ্রীনাথ যাত্রা সম্পর্কে কিছু জানতে চান তাহলে ডান দিকের ভিডিওতে অবশ্যই ক্লিক করবেন।